আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হলে ক্ষিপ্ত জনগণ এবার ঢাকার রাজপথ কাঁপাবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য পাচার করতেন স্পিচ রাইটার নজরুল ও প্রেস সচিব নাইমুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন এক জটিল ও উত্তেজনাপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি পদক্ষেপ দেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুনভাবে প্রভাবিত করছে। বিশেষ করে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর থেকে পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। দেশের অন্যতম প্রাচীন এবং স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই অবস্থান শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সম্প্রতি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন সদস্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে একটি যৌথ আবেদন জমা দিয়েছেন। এই আবেদনে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সন্ত্রাসবিরোধী বিল ২০২৬-এর মাধ্যমে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ এবং নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের মতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আগে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া থাকা আবশ্যক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রক্রিয়ার ঘাটতি রয়েছে বলে তারা দাবি করেছেন। আইনজীবীরা আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত শুধু একটি দলকে ক্ষতিগ্রস্ত করে না, বরং গণতান্ত্রিক কাঠামোকেও দুর্বল করে দেয়, যা একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এই আবেদনকে অনেকেই শুধু একটি আইনি পদক্ষেপ হিসেবে দেখছেন না, বরং এটিকে একটি কৌশলগত রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন। কারণ দেশের ভিতরে রাজনৈতিক কার্যক্রম সীমিত হয়ে পড়ার পর আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ইতোমধ্যে দলটি ইউকের একটি প্রভাবশালী লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, যার মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বে নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছে। পাশাপাশি ব্রিটিশ এবং আমেরিকান আইনজীবী এবং কিছু কংগ্রেস সদস্যের মাধ্যমে জাতিসংঘে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক চাপ তৈরি করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি করা। তবে প্রশ্ন উঠছে, এই আন্তর্জাতিক লবিং কতটা কার্যকর হবে? আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হচ্ছে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা খুব সহজ নয়। জাতিসংঘ সাধারণত মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেয়, কিন্তু তারা কোনো দেশের রাজনৈতিক সিদ্ধান্ত সরাসরি পরিবর্তন করে না। তবুও আন্তর্জাতিক চাপ অনেক সময় পরোক্ষভাবে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন কোনো দেশের অর্থনীতি, বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক সেই চাপের সঙ্গে জড়িত থাকে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে ১৫ আগস্ট পর্যন্ত প্রায় ১৪০০ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু এই সংখ্যা এবং সময়কাল নিয়ে এখনও তীব্র বিতর্ক চলছে। ড ইউনূস সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা প্রায় ৮৪০ জন নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ১২০০ শহীদের পরিবারের খোঁজ নিয়েছে। এই ভিন্নমতপূর্ণ তথ্য শুধু রাজনৈতিক বিতর্কই বাড়ায়নি, বরং আন্তর্জাতিক মহলেও বিভ্রান্তি সৃষ্টি করেছে। ফলে প্রকৃত সত্য উদ্ঘাটন এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সংকটে পড়লে ভারত সরাসরি তাদের পাশে দাঁড়াবে, কিন্তু সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের একটি কৌশল কাজ করেছে এবং ভারত সেই প্রক্রিয়ায় নীরব সম্মতি দিয়েছে। যদি এই বিশ্লেষণ সত্য হয়, তাহলে আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে। অন্যদিকে রাশিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান জানানো হয়েছে, যা পরোক্ষভাবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার একটি চাপ হিসেবে কাজ করছে। অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে পরিস্থিতি আরও জটিল। বিএনপি বর্তমানে সংসদে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং জামায়াত নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি নতুন কিছু রাজনৈতিক শক্তিও মাঠে নামার চেষ্টা করছে।
তবে আওয়ামী লীগের সমর্থকদের দাবি দলটি এখনও দেশের সবচেয়ে বড় জনভিত্তিসম্পন্ন রাজনৈতিক শক্তি এবং সুযোগ পেলে তারা ব্যাপক জনসমর্থন প্রদর্শন করতে পারবে। এই দাবির সত্যতা যাচাই করা কঠিন হলেও এটি অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখনও একটি বড় প্রভাবশালী শক্তি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্যগুলো ভাইরাল হয়েছে সেগুলিতে একটি বিষয় খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে: আবেগ এবং বাস্তবতার দ্বন্দ্ব। অনেকেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলছেন, দিল্লি না ঢাকা ধরনের স্লোগান দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক অনেকাংশেই প্রতিবেশী এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে জড়িত। তাই শুধুমাত্র আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, প্রয়োজন বাস্তবমুখী এবং ভারসাম্যমুখী কৌশল। আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় যুক্তি হচ্ছে উন্নয়ন। তারা পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এই প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মতে এই উন্নয়নমূলক কাজগুলোই প্রমাণ করে যে শেখ হাসিনার নেতৃত্ব দেশের জন্য একটি আশীর্বাদ ছিল। অন্যদিকে সমালোচকরা বলেন, উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং বিরোধী মতের প্রতি সহনশীলতা কমে গেছে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা অবস্থান করছে। সবকিছু বিবেচনা করলে স্পষ্ট হয় যে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক লবিং, জাতিসংঘের পশ্চাভ্য ভূমিকা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ১৭৩ জন আইনজীবীর আবেদন হয়তো তাৎক্ষণিক কোনো পরিবর্তন আনবে না, তবে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভবিষ্যতে কী ঘটবে তা অনেকাংশেই নির্ভর করবে রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত, আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি এবং সর্বোপরি জনগণের ইচ্ছার ওপর। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে অত্যন্ত স্পর্শকাতর সব তথ্য নিয়মিত পাচার করতেন তাঁরই প্রেস উইংয়ের শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এবং তৎকালীন প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই তথ্য পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় ষড়যন্ত্রকারীদের সঙ্গে মূল যোগসূত্র হিসেবে কাজ করেছেন নাইমুল ইসলাম খান। সম্প্রতি সাংবাদিক সৈয়দ বোরহান কবির তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব চাঞ্চল্যকর দাবি করেছেন। আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পেছনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি এই দাবি করেন। সৈয়দ বোরহান কবির তার পোস্টে দাবি করেন, শেখ হাসিনার প্রেস উইং ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবচেয়ে বড় গুপ্ত বাহিনী। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এই সুযোগ কাজে লাগিয়ে অত্যন্ত স্পর্শকাতর সব গোপন তথ্য পাচার করতেন। সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানের নিয়োগ ও ভূমিকা নিয়ে পোস্টে কড়া সমালোচনা করা হয়। বোরহান কবির উল্লেখ করেন, শেখ রেহানার সিদ্ধান্তে নাইমুল ইসলাম খানকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগ পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব তথ্য জামায়াতের কাছে চলে যেতে থাকে। পোস্টে আরও দাবি করা হয়, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে নাইমুল ইসলাম খানই ষড়যন্ত্রকারীদের সঙ্গে সরকারের ভেতরের যোগসূত্র হিসেবে কাজ করেছেন। ওই সময় সাংবাদিক জিল্লুর রহমান, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং আলী রিয়াজের সঙ্গে নাইমুল ইসলাম খানের নিয়মিত তথ্য আদান প্রদান হতো। সরকারের ভেতরের এসব তথ্য পাচারের কারণেই আওয়ামী লীগ দ্রুত বিপদের দিকে এগিয়ে যায় বলে সাংবাদিক বোরহান কবির তা পোস্টে উল্লেখ করেন।